প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া সাদিক এগ্রোর মালিক ইমরান সীমান্ত থেকে রাজধানী পর্যন্ত নিয়ন্ত্রণ করতেন গরু চোরাচালান সিন্ডিকেট। কোটা বিরোধী আন্দোলন ছড়িয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপরে, লালমনিরহাটে তিস্তা ব্যারাজের ৪৪টি কপাট খুলে চলছে পানি নিয়ন্ত্রণ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় 2 দিনের সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় এ সফরের প্রথম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1975 সালের 15 আগস্টে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। শুক্রবার বিকেলে পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন বেলা 11টায় পিতার স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক চোখ ধাঁধানো বিজ্ঞাপন নানা উদ্ভট চমকের কারণে নানা উদ্ভট চমকের কারণে বরাবরই আলোচনায় ছিলেন শাহ ইমরান হোসেন এবং তার সাদেক এগ্রো। সাধারণ চোখে সবকিছু স্বাভাবিক মনে হলেও কেতাদুরস্ত চলাফেরার আড়ালে প্রভাবশালীদের ছত্রছায়ায় ইমরান দিনে দিনে বেপরোয়া হয়ে ওঠেন। তার নিজের রয়েছে সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত গরু চোরাচালানের সিন্ডিকেট। দেশের গবাদি পশু ও মাংসের বাজারেও রয়েছে তার নিয়ন্ত্রণ। আরো জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। 1 লাখ টাকায় কিনে 15 লাখে বিক্রি, সেই ছাগল কাণ্ডে দেশব্যাপী তুলকালাম ঘটে যায় আর বেরিয়ে আসতে শুরু করে শাহ ইমরানের নানা অজানা তথ্য। হেটার্সদের মতন কমেন্টস করবে, বাট আই ডোন্ট মাইন্ড, ক্যারি অন। অভিযোগ রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর তার হাতের মুঠোয় থাকায় যা ইচ্ছা তাই করেছেন ইমরান। দাপট দেখিয়ে দখলে নেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতির পদ। কোনো এক অজানা কারণে যে সে যেটা চাচ্ছে সেটাই বাস্তবায়ন করতে হবে। ইংলিশ রোডের 1 সময়কার নামকরা ব্যবসায়ী হাজী ওসমান আলীর 10 সন্তানের মধ্যে নবম ইমরান। প্রথম দিকে বাবার ব্যবসা দেখাশোনা করলেও 2008 সালে বসিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে শুরু করেন সাদিক এগ্রো। তখন থেকেই অল্প টাকায় ভারত থেকে গরু এনে রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি করতেন তিনি। মূলত সে খামারি না, সে হলো ট্রেডার্স। গরু নানান জায়গা থেকে আনে, তার একটা খামারের নাম দিয়ে সে একটা এলাকায় গরু উঠায় বিভিন্ন জায়গায় এবং সে গরুগুলা সে সেল করে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে সিলেট অঞ্চলের এক ক্ষমতাধর রাজনীতিকের জামাতার মাধ্যমে প্রভাবশালীদের সঙ্গে সুসম্পর্ক গড়া শুরু করেন ইমরান। সেই তালিকায় আছেন পুলিশ ও এনবিআর এর সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তা, একটি সিটি কর্পোরেশনের মেয়র ও তার নিকটাত্মীয়। নেগেটিভ তো থাকবে, হেটার্সরাও থাকবে, যারা ভালোবাসে তারাও থাকবে। সূত্রগুলো বলছে অনেকেরই অর্থায়ন রয়েছে ইমরানের সাদিক এগ্রোতে। ইমরান কক্সবাজারের হলদিয়া পালং ইউনিয়নের এক প্রভাবশালীর সহায়তায় উন্নত জাতের গরু উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করান। সেজন্য সেখানকার গহীন জঙ্গলে আছে তার গোপন ডেরা। সে রাষ্ট্রকে বললেন বর্ডার দিয়ে গরু আনা যাবে না, তাহলে খামারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়েস দুষ্ট চক্রের সাথে তাল মিলিয়ে সে কিন্তু বার্মা থেকে গরু নিয়ে আসছে। ইমরান একাধিক মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তাকে বদলি করানোর পাশাপাশি নিজ সংগঠনের কয়েকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে বহিষ্কার করেছেন এমন অভিযোগও রয়েছে। নেতৃত্বটা জোর করে সে নিয়ে প্রভাব খাটিয়ে তাদেরকে জেল জুলুম খাটাইল। তবে এত অভিযোগ যার বিরুদ্ধে, তার কাছে ঠিক কী কারণে জিম্মি প্রাণী সম্পদ অধিদপ্তর, সেই প্রশ্নের উত্তর দিতে রাজি নন সংস্থাটির মহাপরিচালক। সাদিক এগ্রোর মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে শাহী মিঠাই, শাহী বেকারি ও শাহীখানা। এই প্রতিষ্ঠানগুলোর অবস্থান ও পরিচালনা পদ্ধতি নিয়েও রয়েছে নানা বিতর্ক। তার সব গোমর ফাঁস হয়ে যাওয়ার কারণে সেই বাজারটা কি আবারও মধ্যবিত্ত নাগালে চলে আসবে বলে মনে করেন? আমি মনে করি নাগালে আসবে এবং স্থিতিশীল হবে বাজার। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।
বৃষ্টি উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, গড়ে তুলি আন্দোলন সহ বিভিন্ন ব্যানার, পোস্টার প্রদর্শন এবং কোটা বিরোধী স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এদিকে টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে তারা বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিচ্ছেন। দর্শক, কোটা বাতিলের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান শ্যামল। শ্যামল, কোটা আন্দোলনের যে বিক্ষোভ চলছে সেখানে এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? মার্জিয়া, আপনার মতো করে আমি আসলে মহানা দর্শকদের জানাতে চাই যে আজ তৃতীয় দিনে গড়ালো কোটা বিরোধী আন্দোলন সারা বাংলাদেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু একই আন্দোলনে তারা নেমেছে এবং এই জোরতাল আন্দোলন কিন্তু গত পরশুদিন থেকে, যেটা শুরুর দিন থেকে, সেটা রাজপথ অবরোধ থেকেই শুরু হয়েছিল এবং আজকেও গত শুক্রবার গতকালকে বন্ধ ছিল এবং আজকে শনিবার আবার তারা সকাল 11টার দিকে ঢাকা রাজশাহী মহাসড়ক, যে মহাসড়ক অবরোধ তারা প্রায় ঘন্টা দুয়েক তারা অবরোধ রেখেছিল এবং অবরোধ রেখে পুনরায় তারা ক্যাম্পাসের মধ্যে আবার প্যারিস রোডে তারা অবস্থান নিয়েছিল এবং তারা অনেকটা এখন বিরতিতে চলে গেছে। তো আমরা একটু কথা বলবো এই আন্দোলনের সাথে যারা সরাসরি জড়িত সেই ছাত্ররা, যারা শিক্ষার্থীরা, কমলমতি শিক্ষার্থীদের কাছে আমরা জানতে চাই যে এই যে আন্দোলনটা আপনারা করছেন সেই আন্দোলনটার আসলে সফলতা বা এটার মুখ দেখবে কিনা। প্রথম কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা দাবি ন্যায্য এবং এটা যৌক্তিক। বিগত 2018 সালে যে পরিপত্র বহাল করা হয়েছিল তা বিগত কয়েকদিন আগে আমাদেরকে বঞ্চিত করা, মানে বৈষম্য একটা প্রথার মাধ্যমে ওটাকে আবার বহাল রাখা হচ্ছে। আমরা ওই কোটা যে বিরোধী রায়টা ছিল আমরা ওইটা বাতিল এটা চাচ্ছি এবং খুব দ্রুত একটা কমিশন গঠন করে যাতে আমাদের কোটার সংস্কারগুলো কত % হবে এটা পুরোপুরি রিপেয়ার করা হয়। আর একটা কথা, আমাদের 2 নম্বর যেটা দাবি সেটা হচ্ছে কোটার সংস্কারে বা কোনো ব্যক্তি যদি কোনো কোঠার আওতায় পড়ে, যে কোনো কোঠায়, সে তার জীবন দশায় যে কোনো সরকারি চাকরিতে শুধুমাত্র একবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে দুর্নীতিমুক্ত বা মেধাভিত্তিক আমলাতন্ত্র যাতে নিশ্চিত হয় এই জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। আর আমাদের 3 নম্বর দাবি হচ্ছে প্রতিবার জনশুমারির শেষে কি পরিমাণ মানুষ কোঠার আওতাভুক্ত এবং কি পরিমাণ কোঠা দিলে তাদের ন্যায্য অধিকার পূর্ণ হয়, অন্যান্যদের সকল ন্যায্য অধিকার সম্পন্ন বা গুণগণ মর্যাদা অক্ষুণ্ণ রেখে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। এবং আমাদের দাবি একটা স্পষ্ট করতে চাচ্ছি, আমরা শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোঠার বিরুদ্ধে কোনো দাবি করি নাই, আমাদের দাবি হচ্ছে টোটাল 56% কোঠার বিরুদ্ধে। তো আপনারা ভুলভাবে প্রচার করতেছেন, নিউজটা আপনাদের উচিত সঠিকভাবে জানা তারপর প্রচার করা। আমাদের যে 4 দফা দাবি, 4 দফা দাবি আমরা এর আগে আবারও বলছি, এইমাত্র আবারও বললাম, আপনারা সুসংঘবদ্ধভাবে প্রচার করেন এবং এইগুলো নিউজ করেন। আর আপনাদের কাছে বিশেষভাবে চাওয়া যাতে কোন রকমের খারাপ বা কোন রকম যে দুর্ঘটনা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের উচিত সেটা প্রকাশ করা। আচ্ছা, আপনাদের সহযোগিতা এইভাবে আমরা আশা করতেছি। ধন্যবাদ। শুনছিলেন মার্জিয়া যে আসলে একজন শিক্ষার্থী বা আন্দোলনকারীরা তাদের মনের আবেগ যেভাবে প্রকাশ করছিলেন। অনেক সময় বিভিন্ন নিউজের ক্ষেত্রে তারা একটা কমপ্লেন করছে যে তারা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে বলছে, আসলে তা না, মূল কোটার বিরুদ্ধেই আসলে তারা সামষ্টিক ভাবে যে কোটা 56% তার বিরুদ্ধে তাদের অবস্থানটা সুদৃঢ় এবং অনড় অবস্থানে তারা থাকবে এবং এই আন্দোলনটা তারা সফলতার মুখ দেবে বলে প্রত্যাশা করছে। তো মার্জিয়া, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ। শ্যামল, আপনাকে ধন্যবাদ। কোটা প্রথার কারণে সরকারি চাকরিতে মেধা শূন্যতা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার ছাত্রদের ন্যায্য দাবি অগ্রাহ্য করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শূন্যতা দেখা দিয়েছে, এখন প্রকৃতপক্ষে সেই শূন্যতাই চলছে। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ব সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলেই তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় গত 24 ঘন্টায় মাত্র 21.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হালকা ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও ভারী বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ বাড়বে এবং বন্যার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরাঞ্চলে লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই। ব্যারেজের 44টি জলকপাত খুলে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যার পানি কিছুটা নেমে গেলেও দুর্ভোগ এখনও কমেনি। কিছু কিছু এলাকায় এখনো বন্যার পানি রয়েছে। ঘরবাড়ি, ফসলি জমি সহ অনেক গ্রামীণ সড়ক নষ্ট হয়েছে সবচেয়ে বেশি। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, জেলার সার্বিক বন্যার চিত্র এখন কেমন দেখছেন? আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদীর পাড়ে। এখানে গত কয়েকদিনে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝড়ে গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এলাকায় নিম্নচল প্লাবিত হয়ে প্রায় 68,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় যে প্রায় 70টি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা পাঠদান থেকে বন্ধ রেখেছে। গাইবান্ধার 4টি উপজেলার 29টি ইউনিয়নের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলার 5টি, সুন্দরগঞ্জের 7টি, সাঘাটায় 8টি ও ফুলছড়িতে 7টি। প্লাবিত এলাকায় 36টি, সুন্দরগঞ্জে 48টি, ফুলছড়িতে 23টি, সদর উপজেলা 24টি, সাদুল্লাপুরে 33টি, পলাশবাড়িতে 36টি, গোবিন্দগঞ্জে 11টি, মোট 181টি স্থায়ী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিপদসীমার উপরে থাকায় ব্রহ্মপুত্রের নদ নদীর বেষ্টিত সদর উপজেলার মোল্লাচর, কামালজানি, ঘাগোয়া, ফুলজুরি, ফজলুপুর, এরেন্দাবাড়ি এলাকায় প্লাবিত হতে শুরু হয়েছে। পানিবন্দির ফলে নিচু এলাকায় ঘরবাড়িগুলোতে পানি উঠে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এসব এলাকায় পানিবন্দী মানুষরা গৃহপালিত পশু পাখি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অন্যদিকে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা এলাকায় বাঁধের অন্তত 30 ফুট এলাকা ধসে যায়। এতে ভরতখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ঘুরিদহ, হলদিয়া, জুমারবাড়ি সহ কয়েকটি ইউনিয়নে এলাকার কমপক্ষে 15,500 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় বিস্তীর্ণ জমির পাট, কাউন, তিল, শাকসবজি, বর্ষাকালীন ফসল পানি তলিয়ে গেছে। পরিবারের শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে বন্যা কবলিতরা। গাইবান্ধা জেলা প্রশাসন সূত্রে জানা যায় এ পর্যন্ত 3,500। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। সংসদ সদস্যরাও নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা নেন না, অথচ তারা সংসদে গিয়ে অনেক অভিযোগ করেন। একথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গোয়াছি বাগান এলাকায় 150 শয্যার বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শনকালে একথা বলেন তিনি। সংসদ সদস্যরা নিজেরা যদি তাদের চিকিৎসা সেবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেন তাহলে সাধারণ মানুষেরও আস্থা বাড়বে বলে মনে করেন তিনি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।